আপনাদের এরপরে আজকে আমাদের আলোচনা, আসলে আজকে যে আলোচনা এটা আমরা অলরেডি গত ক্লাসে করছি। অ্যাকচুয়ালি অ্যাফোরিজম গুলোর মধ্যে হানিম্যান আলোচনা করতেছেন ওই সময়ের কিছু লোকের অভিযোগ, মানে ওই যে কথাটা বলছিলাম গত সপ্তাহে, যে আমরাও তো দাবি করছেন তারা অ্যান্টিপ্যাথিক ট্রিটমেন্ট দেওয়া দিয়ে হোমিওপ্যাথি তো করতেছে। কারণ অ্যান্টিপ্যাথিক ট্রিটমেন্টের প্রথমে সাপ্রেশন হইলেও পরে তো মানুষের সদৃশ লক্ষণ হয়, এবং এটা নিয়ে আমরা গত সপ্তাহে আলোচনা করছি। অ্যাকচুয়ালি আজকের ক্লাসটা রাখছি কারণ এটা হচ্ছে আপনাদের আপনাদের মানে স্টুডেন্টের সংখ্যা কম হয়ে যাওয়ায় আমাদের হয়তো পরবর্তী ব্যাচের সাথে মার্চ করতে হইতে পারে। আর পরীক্ষার আগে আমি ক্লাস নিতেও পারব না, সামনে আমার ফাইনাল, পোস্ট গ্রাজুয়েশন ফাইনাল, কাজে একটা গ্যাপ যাবে এমনিতেই। তো সব মিলাইয়া হয়তো সিদ্ধান্ত নেবেন। আজকে আমরা অর্গাননের যে থিওরিটিক্যাল পার্টটা আছে ওটার শেষের অংশটা একটু আলোচনা করবো। এখানে হানিম্যানের কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সম্বন্ধে আমরা খুব পরিচ্ছন্ন ভাবে বুঝে নিব, যাই না নিব। এটার যে আলোচনা এটা গত সপ্তাহে হয়েছে, তো সেই সিদ্ধান্ত গুলো সম্বন্ধে আমরা একটু গভীর ভাবে বুঝে নিব। কারণ হচ্ছে আমাদের কমিউনিটিতেও আমি দেখতেছি স্রেফ বিতুল কাছের স্টুডেন্ট বিতুল কাছের কথা শুই না, ঈশা নিজের কথা চালায় বিতুল কাছের নাম দেয়। হানিম্যানের জীবনে এই ঘটনাটা সবথেকে বেশি ঘটছে। অ্যাকচুয়ালি যারা হোমিওপ্যাথ বলে দাবি করে তারা তাদের সমস্ত কুকর্ম হালাল করার চেষ্টা করে হানিম্যানের নাম করে, এবং এই ব্যাপারটা ওই সময়ও কম হয় নাই। আমরা যদি দেখি হানিম্যান কিছু যে মৌলিক সিদ্ধান্ত দিয়েছিলেন তার মধ্যে একটা হচ্ছে যে তিনি প্রথমে বললেন যে আমরা হোমিওপ্যাথরা কাজ করি ন্যাচারাল ল এর ভিত্তিতে, সার্বজনীন ন্যাচারাল ল এর ভিত্তিতে, আমাদের খুব সাইন্টিফিক স্ট্রং সাইন্টিফিক বেসমেন্টের ভিত্তিতে। কিন্তু কিন্তু যদি কখনো এমন সিচুয়েশন আসে যে জীবন রক্ষাকারী সিচুয়েশন, তখন আমরা ইমার্জেন্সি প্যালিয়েটিভ ব্যবহার করতে পারি। তিনি কিছু উদাহরণ দিয়েছেন, যেমন বাচ্চা জন্মানোর পরে বা যে কোনো সিচুয়েশনে পানিতে ডুবলো, ঠান্ডা বরফে গেল, লাইটনিং হইলো, বা কোনো কারণে শ্বাসরোধ হইলো, অ্যাসফিক্সিয়েশন হয়, যদি শ্বাসরোধ যদি হয় এবং মারা যাবো এরকম সিচুয়েশন যদি ক্রিয়েট করে, তাহলে সেইখানে যে কোনো ইমার্জেন্সি প্যালিয়েটিভ অ্যান্টিবায়োটিক হোক, অ্যালোপ্যাথি হোক, জামনে তাই হোক, জাস্টিফাইড এক্সেপশন সেগুলা ন্যায্য প্রদান করা। এবং তিনি কিছু জিনিস যেগুলো সহযোগী, যেমন কিছু ইলেকট্রিক্যালি ইম্পালশন আমরা দেখবো অর্গাননে, তারপরে ওই স্মেলিং সল্ট, তারপরে বেদিং, অলফ্যাক্টরি এজেন্ট দেওয়া, এক্সাইটেটিভ, এইগুলা পারমিসিবল ইন্টারভেনশন হিসেবে রাখছে অর্গাননে আমরা যদি তাকাই দেখ। অর্থাৎ মোদ্দা কথাটা হচ্ছে কোনো কারণে যদি, আরেকটা জিনিস হইলো যেখানে অ্যাকচুয়ালি কোনো ডিজিজ আরোগ্য করার দরকার পড়ে না, যেমন ইনজুরি বা কোনো একটা জায়গায় অবস্ট্রাকশন হয়েছে, ওটা খুলে দিলেই হয়। নাকের মধ্যে আমার এক রোগী একবার নিয়ে এলো, নাকের মধ্যে রসুন দিছে, বাচ্চারা দেয় না, এগুলো তো করেই, বাচ্চারা এগুলা করেই, কলমের মুখা দেয়, রসুন দেয়। তো এই ধরনের সিচুয়েশন গুলা, মুদ্রা কথাটা হচ্ছে এখানে শেখার যে জিনিস তা হচ্ছে যদি অ্যাপারেন্ট ডেথ, মারা যাবে এখন কোনো কিছু না করলে, এই ধরনের সিচুয়েশন যদি ক্রিয়েট করে, তাহলে সেখানে যে কোনো প্যালিয়েটিভ জাস্টিফায়াবল হানিম্যানের কথা মোতাবেক। এর একটা সিদ্ধান্ত, এটা আমাদের জানা থাকতে হবে। অ্যাকচুয়ালি এটাতে একটা গভীর শিক্ষা প্রদান করে, যারা বিতল কাজ কয়েকদিন আগে তার লাস্ট উইবিনারে আমাদেরকে শিখাইছেন। সবাইরই মানব জাতির সামনেই কইছে, এমন না যে আমার আল্লাহ করে শিখাইছেন তা না। তিনি কইছেনটা কি? মানুষের জীবন রক্ষার প্রয়োজনে তাৎক্ষণিক যে প্রয়োজন, তাৎক্ষণিক প্রয়োজন, সেখানে অনেক রুলস আমাদের ভঙ্গ করতে হতে পারে, কিন্তু তার জন্য হানিম্যানের ওই শর্তটা আমাদের জানা থাকতে হবে, অ্যাপারেন্ট ডেথ,
না দিলে মারা যাও। এই জায়গাটা আমাদের সব সময় মাথায় রাখতে হবে। এইখানে একটা এক্সেপশন, ব্যতিক্রম, সেটা অ্যালোপ্যাথি হোক, সেটা অ্যান্টিপ্যাথি হোক, যে পদ্ধতি হয় বাঁচানোর জন্য আমাদের প্রয়োগ করতে হইতে পারে। এটা তো হানিম্যান কইলেন। কোয়ার পরে যে ঘটনা ঘটলো ওই সময়টাতেই হানিম্যান নিজেই এটা কইতেছেন কি ঘটলো, এবং তিনি কিছু উদাহরণ দিয়েছিলেন যে অ্যাকিউট পয়জনিং ওই ক্ষেত্রটাতে কিভাবে অ্যান্টিডোট করা যেতে পারে। এইরকম কিছু বুদ্ধিও তিনি শিখাইছিলেন যে অ্যালকালি মিনারেল কোনো কিছু খায় ফেললে অ্যালকালি দিলে পরে দেখা যাবে যে ওটা প্রশমন হয়েছে। হিপার সালফের পয়জনিং এর ক্ষেত্রে, মেটাল পয়জনিং এর ক্ষেত্রে হিপার সালফের সাজেশন করছিলেন তিনি। কফি, ক্যাম্ফর, ইপিকাক এগুলা নার্কোটিক ডিপ্রেশনের ক্ষেত্রে বা রেসপিরেটরি সাপ্রেশনের ক্ষেত্রে তিনি ওপিয়াম অ্যান্টাগনিস্ট গুলা ব্যবহার করতে উদ্বোধন দিয়েছিলেন। এগুলো ওর কারণে আছে, এগুলো শেখাটা দক্ষতার লক্ষণ। এগুলা শেখা না, শুধু এটা উপলব্ধি করা যে কোন ধরনের ক্ষেত্রগুলাতে তিনি কিভাবে অ্যান্টিডোটটা ব্যবহার করলেন। এই প্রসঙ্গে আমার একটা ঘটনার কথা বলি, এটা আমি এর আগেও বলছি। আমার একবার ঘরে এসে ওয়াশরুমে ব্লিচিং পাউডার দিয়েছে, আমার ছেলে ঢুকছে, অত যা হয়ে রয়েছে তো জানে না, ঢুকার সাথে সাথে ও তো গলা দিয়ে মুখ দিয়ে ওই গ্যাসটা গেছে। যাওয়ার পরে থেকে শুরু হইলো কাশি। এই কাশি আর থামে না, কাশতেছে অনেকক্ষণ, কাশতেছে, যত কাশতেছে দিয়ে খালি বাড়তেছে। এবং আমি যখন দেখলাম তখন মনে হইলো যে ওষুধ দেওয়া দরকার। পরে জিজ্ঞাসা করলাম এই কাশিটা শুরু হইলো কিভাবে, ঘটনা করলো মানে দেখলাম ব্লিচিং পাউডারের যে উপাদানটা আছে, এমন মনে নাই এত কিছু, ওই সময় দেখছিলাম এটার অ্যান্টিডোট ইগনেশিয়া, এবং ইগনেশিয়ার মধ্যে এই লক্ষণটা আছে। এটা একটা ইগনেশিয়ার কি নোটস, যে কাশলে কাশির পরিমাণ খালি বাড়তে থাকে, কফ অ্যাগ্রাভেশন ফ্রম কফিং এইভাবে থাকে রেপার্টরিতে। দিলাম ইগনেশিয়া, কিছুক্ষণের মধ্যে প্রবলেমটা চলে গেল, রিজলভ হইল। এই যে এটা কিন্তু এই লাইনের ট্রিটমেন্ট, এই যে অ্যাকিউট পয়জন। এটা আমি যে 4 নাম্বার এটা লিখতে পারি হিসাবে যে ব্লিচিং পাউডারে ইগনেশিয়া অ্যান্টিডোট করতে পারে। সম্ভাবনা যে তোর বলে একটা লক্ষণ ছিল, কাজে লক্ষণ থাকলে পরে আরো বেটার, নিঃসন্দেহে। তবে একটা সম্ভাবনা তৈরি হইলো, আমরা জানলাম যে না, ব্লিচিং পাউডারের এটা ইগনেশিয়াতে অ্যান্টিডোট করা সম্ভব। তো যাই হোক, এগুলো হইলো এক ধরনের। কিন্তু কি করলো তখন দ্য নিউ হাইব্রিড সেক্ট, ভালো করে বুঝে নেন হানিম্যান কি করলেন ওইটার পরে, এই এই যে এই যে এই পারমিশনের পরে, জাস্টিফায়াবল এক্সেপশনের পরে হানিম্যান কি করলেন। হানিম্যান কইলেন the new hybrid sect invokes this footnote in vain to encounter everywhere exceptions to the rule in disease and to smuggle in their allopathic palliatives accompanied by all their other ruinous allopathic rubbish. অর্থাৎ এটা দেখে নিয়ে এই সুতা দিয়ে বহুজন অ্যালোপ্যাথিক ওষুধ, অ্যালোপ্যাথিক রাবিশ, অ্যালোপ্যাথিক নীতি এগুলা প্রয়োগ করা শুরু করছিল ওই সময়, হানিম্যানের সময়। তো এই রাবিশ গুলা আমাদের হোমিওপ্যাথরা ওটা এনে আনে, বিভিন্ন সুতায়, বিভিন্ন ছলাকলায় এই রাবিশ গুলা টেনে নিয়ে আয় ওই কোন একটা জায়গাতে। খালি এই অ্যাফোরিজম না, কত রকমের অ্যাফোরিজম, নাটকের অ্যাফোরিজম ব্যবহার করে, কত রকমের 12 রকমের ব্যাখ্যা করে এরা, তফসির কারক একদম। যাই হোক, তারা এগুলা কইরা হোমিওপ্যাথিক প্রিন্সিপালস থেকে সরে যায়। অ্যাকচুয়ালি কোনো যুক্তি চলে না, প্রিন্সিপালস থেকে সরার মতো কোনো যুক্তি আমাদের নাই। এই জিনিসটা আপনারা কখনোই বললেন না, তাইলেই যথেষ্ট। শুধুমাত্র ব্যতিক্রম একটা জায়গা, মানুষটা মরে গেছে, তারে বাঁচানো লাগবে, এই ক্ষেত্রটা ছাড়া আর কোথাও আমরা প্রিন্সিপালস থেকে সরতে পারি না। সিম্পলি এই একটা সিদ্ধান্ত যারা ডিসকাশন করা দরকার,
এটা আমাদের দুই ভাবেই চিন্তা করতে হয়। আমি যদি আজকে না বলি, তাহলে ওই মৃত্যু পথযাত্রী ব্যক্তির বেলায় আপনি যখন গোরামি করতে করতে তারা মেরে ফেলবেন। অথবা যদি হানিম্যানের এই ফুটনোট, এই সচেতনতাটা যদি আলোচনা না করি, তাহলে ওই সোচায় যে না কোনো সময় অ্যালোপ্যাথি ব্যবহার করা যায় বা প্যালিয়েটিভ ব্যবহার করা যায়, আপনার প্র্যাকটিস রে আপনি দূষিত করে ফেলবেন। কাজে এই ব্যাপারটা সম্বন্ধে স্বচ্ছ থাকা চাই, যে কোন জায়গা সিচুয়েশন আপনাকে পরিষ্কার বলে দিবে যে পৃথিবীর সবচেয়ে নৈতিক কাজ তখন নীতিভঙ্গ করা, সিচুয়েশন আপনাকে বলে দিবে। তো যাই হোক, এবং আরেকটা সিদ্ধান্ত যেটা এটা আপনার প্র্যাকটিস জীবনে বারবার আপনাদের মনে আসবে, যে মিক্সড সিমটম পিকচার থাকে অনেক সময়। এখানে তো এইভাবে স্পোরাডিক্যালি বলছেন, তারপরে হানিম্যান শেষ করে দিচ্ছেন, মানে ইগুলা থিওরিটিক্যাল পার্টটা। কাজে আমি এই জিনিসগুলো এইভাবেই আজকে সমাপ্তির, আমাদেরও ক্লাসের সমাপ্তির দিনটাতে এইভাবেই আলোচনা করতেছি। মিক্স সিমটম পিকচার বলা হয় সেগুলারে যখন আপনি একজন রোগী নিলেন, দেখলেন বেশ কিছু কিনোটস বা ওষুধ লক্ষণ, একটা ওষুধ স্ট্রং লক্ষণ, পরিচ্ছন্ন লক্ষণ, সুস্পষ্ট লক্ষণ একটা ওষুধের সাথে মিলছে, কিন্তু আবার অনেকগুলো ছোটখাটো লক্ষণ একদম বিপরীত বা মিলে নাই বা ওই ওষুধে নাই। সেই ক্ষেত্রে আমরা ডিলেমায় পড়ি যে আমরা আসলে কি করব। মনে রাখবেন, হানিম্যান শিখাইতেছেন যে কিনোটস এখানে পরিষ্কার ভাবে সাপোর্ট করবে এই যে স্ট্রঙ্গার ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড এক্সেপশনাল সিমটমস। কিনোট যদি কোনো ওষুধকে স্ট্রংলি সাপোর্ট করে, তখন এখানে আছে যে কত রোগী আছে যাদের পার্টিকুলার সিমটমস এর দিকে তাকাইয়াও দিই না, এত জানি তপনদা দেখছে, এবং সেগুলো ভালো হইতেছে। এইটা হলো এই কারণে যে সেইখানে ওই অল্প কয়টা ভিন্ন ধর্মী বিপরীত ধর্মী লক্ষণ মিলল না, দ্যাটস নট ফ্যাক্ট এট অল। ওই পার্টিকুলার, বিশেষ করে গোড়া পার্টিকুলার, ইভেন দুই একটা কিনোটস যদি কন্ট্রা হয় তাও সমস্যা হয় না, গুরুত্ব বুঝে। তো কাজে এটা একটা প্রশ্ন যেটা জীবনে বারবার আপনাদের জাগার কথা। হানিম্যান আসলে অর্গাননের মধ্যেই এটার উত্তর দিয়ে দিয়েছেন, যে ওই ক্ষেত্রে ওই কিনোটস গুলো আমাদের ফলো করতে হবে। কিনোটস মিলে যে অবকাঠামো তৈরি করে, যে টোটালিটি তৈরি করে, যে স্ট্রাকচার তৈরি করে, তা আসলে একটা ওষুধের সাপোর্ট করে কিনা। হানিম্যান এখানে একটা সমাধান দিয়ে গেলেন এই 70 ড্যাফোরিজমের লাস্টের দিকে। আমরা এই হানিম্যানের এই সিদ্ধান্তটা বাস্তব জীবনে বহুবার সত্য বলে দেখছি, কাজে আমরা এটা অনুসরণ করবো ইনশাআল্লাহ। এই ব্যাপার, এবং হ্যানিম্যান কিভাবে মিনিমাল, এই যে লাস্টে যে আলোচনাগুলা করছেন সেইখানে, যে কিভাবে মেডিসিনাল ওষুধ আর কি, মেডিসিনাল ডিজিজ মানে ওষুধ, সূক্ষ্ম মাত্রার ওষুধ কিভাবে মানুষকে আরোগ্য করে, ন্যাচারাল অ্যাক্টিভ হয়, ন্যাচারাল ডিজিজ অ্যাক্টিভেশন ঘটে, মানুষের যখন রোগ হয় তখন সেখানে ওষুধ পরে খুব স্মল ডোজে, খুব সামান্য পরিমাণ, সিমিলার স্ট্রঙ্গাল আর্টিফিশিয়াল ডিজিজ। কাজে ট্রানজিটরি রিমাইন্ডার, কাজে তেমন কিছু থাকে না, কাউন্টার অ্যাকশনের জায়গাটা হয় খুবই সামান্য, ফলাফলস্বরূপ শুধু নর্মালাইজেশন ঘটে এবং তাৎক্ষণিকভাবে ঘটে, খুব দ্রুত রোগী ভালো হয় এবং হেলথ রিস্টোর্ড হয়। আচ্ছা, এই যে 5টা ঘটনা দেখতেছেন, একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, ট্রানজিটরি রিমাইন্ডার, এই কাজটুকু, অর্থাৎ একটা ওষুধ আমার শরীরে প্রয়োগ করা হইলো, তারপরে তার থেকে আমার শরীর গ্রহণ করলো প্রথমে, তারপরে এই কার্যকরী হইল, সে অ্যাক্টিভ হইল এবং রেজলিউশন করলো, এনে কতটুকু সময় যায় অ্যাকচুয়ালি, কতটুকু সময় এখানে লাগছে কোশ্চেন। আমরা তো বইয়ের মধ্যে দেখি একটা ওষুধ 60 দিন ধরে কাজ করে, 50 দিন ধরে কাজ করে, তাই না, 2-3 মাস ধরে কাজ করে, 90 দিন কাজ করে, লেখা রেখে দিছে বইয়ের মধ্যে, ওটা কয় ড্রাগ ডিউরেশন। কিন্তু বাস্তবতা কি বলে, একটা ওষুধ আমি খামু 60 দিন ধরে, সেটা কাজ করব আমার শরীরে, আমার অস্তিত্বের খুব গভীর ফ্রিকোয়েন্সির জায়গায়, এটা কি বাস্তবতা? না, ভুল। এগুলা ভুল শিক্ষা দেওয়া হয়, বইয়ের মধ্যে লেখা থাকে। অ্যাকচুয়ালি হোমিওপ্যাথিক ওষুধ কয়েক ন্যানো সেকেন্ডের বেশি কাজ করে না, জাস্ট শরীরে যায়, নার্ভে পরিবাহিত হয়, বাস স্ট্রঙ্গার একটা স্টিমুলেশন দেয়, 1 ন্যানো সেকেন্ড, বাস শেষ কাম। সারা জীবনই ট্রিটমেন্টের কাজটা করে আমাদের ভাইটাল ফোর্স, নাম পরে ওষুধের।
ওষুধ শুধুমাত্র একটা স্টিমুলেশন দেয়, সামান্য একটা স্টিমুলেশন, যেটা দরকার ছিল ভাইটাল ফোর্স করতে পারতাছিল না, হোমিওস্ট্যাসিস আনতে পারতাছিল না। জাস্ট ওইটুকু সময় সে ভাইটাল ফোর্সে কয় এই যে আমি আছি, বাস একটা শক্তি পায়, একটা স্রোত শুরু হয়। এই কারণে কোনো কোনো ওষুধ প্রয়োগের পর বছরকে বছর রোগীর আর ওষুধ দেওয়া দরকার পড়ে না। রোগীর ভাইটাল ফোর্স পজিটিভলি উন্নতি হইতে থাকে, আস্তে আস্তে রোগী সুস্থ হইতে থাকে। আবার এমনও হয় যে আপনি সিএম পটেন্সি হয়তো দিছেন একটা ওষুধ, কিন্তু এমন একটা টার্বুলেন্স তার মধ্যে ফ্যামিলিতে গেছে 7 দিন পরে, যে খুব ইমোশনালি ডিস্টার্ব হয়েছে বা মেন্টালি হ্যারাসড হয়েছে, বা খুব বাজে একটা এক্সপিরিয়েন্স বা ভয় বা অ্যাংজাইটি বা অ্যাকিউট একটা কন্ডিশন, রাইট, দেখা যাবো যে অ্যান্টিডোট হয়ে গেছে, সিমিলার ভাইব্রেশন, রাইট, ওষুধ তো তাই। দেখা যাবো যে ডিসিমিলার এফেকশন না, এতক্ষণ আমার যে ফ্রিকোয়েন্সি আসছিল তা নাই, এবার এই সিচুয়েশনে আমার ওই ওষুধ অ্যান্টিডোট হয়ে যাবে, ওই সিচুয়েশনে পাড়ি দিতে যায়। আমার যে ভাইটাল ফোর্সের যে এনার্জিটুকু, এক্সট্রা এনার্জিটুকু পাইছিল, ওটুকু নষ্ট হয়ে মানে ফুরায় যাবো গা, এটারে কয় হলো অ্যান্টিডোট হওয়া। এই ঘটনাটাকে বলা হয় অ্যান্টিডোট হওয়া। ঘটে 7 দিনের মধ্যে সিএম পটেন্সির ওষুধ কাজ নষ্ট করে ফেলতে পারে। কাজেই হ্যানিম্যান যেটা কইছেন এটা কখনোই আমাদের ভোলা যাবে না। এগুলা কোনো গাইড না, ওষুধ কয়দিন কাম করে কি করে না, এটা কোনো নিশ্চয়তা নাই। একমাত্র গাইড হচ্ছে রোগীর লক্ষণ কি বলে। আপনাদের যদি দক্ষতা আনতে হয় সিমটোম্যাটোলজি অ্যান্ড দ্য ল অফ অবজারভেশন, এটা হেরিং এর ল, কেন্টের ল, বিতল গাছের ল, যা যা আছে এগুলা সম্বন্ধে দক্ষতা না, এটাই হচ্ছে প্রয়োগের, ফলো আপ প্রয়োগের রোগীর চিকিৎসা, যা আসলে ফলো আপটাই চিকিৎসা। চিকিৎসা এই না যে প্রথমবার আপনি ওষুধ দিয়েছেন, ও একটা আনারি ডাক্তারও বেশিরভাগ সময় ভালো প্রেসক্রিপশন করতে পারে, কিন্তু রোগীর সুস্থতা প্রদান একদম চিকিৎসক ছাড়া সম্ভব না, এবং যারা ফলো আপ না করতে পারে ঠিক মতো তাদের পক্ষে সম্ভব না। কাজে ডাক্তারি শিখলে ফলো আপ শিখতে হবে ঠিক মতো, ম্যানেজমেন্ট শিখতে হবে। এগুলা নিয়ে আলাপ আমি অলরেডি করে ফেলাইছি, কাজে গত সপ্তাহে, কাজে এগুলা নিয়ে আলাপ করুন না। এবার আধা ঘন্টার সময় আপনাদের সাথে একটু আড্ডা দিমু, এগুলা লাগবো না। এগুলা শেষমেশ হানিম্যানু যে একটা সামারি করছেন আর কি, আমি তাহলে এক লাইনে বইলা দিই। হানিম্যানের একটা সামারির মধ্যে যে জিনিসগুলা বাইরে আসে, প্রিন্সিপালস অফ কিওর, এই প্রথম এই যে আমরা 70টা অ্যাফোরিজম, তার একটা নাম আছে কিন্তু, প্রিন্সিপালস অফ কিওর এই অংশের নাম অ্যাকচুয়ালি অর্গানন প্রায় কয়টা, একটা মিনিট আমি দেখেই বলি। অর্গাননের চ্যাপ্টার ওয়াইজ প্রায় 11টা না 13টা দেখে নিই, বাড়িতে আবার দেরি করতেছে। 12টা 12টা পার্টে বিভক্ত, কিন্তু 291টা সূত্র, এটা 12টা পার্টে বিভক্ত। প্রথম পার্টের নাম হচ্ছে প্রিন্সিপালস অফ কিওর, এই 70টা অ্যাফোরিজম, যেটা আপনাদেরকে, এটাই অর্গাননের মূল শিক্ষা, যেটা এতদিন আপনাদেরকে আমি পড়াইলাম। ইন একটা প্রিন্সিপালস দ্য টোটালিটি অফ সিমটমস, আরোগ্যের মানে আরোগ্যের একমাত্র রাস্তা, এবং এটারই সারাইতে হবো টোটালিটি অফ সিমটমস। একটা মানুষের সার্বিকভাবে যে ডেভিয়েশন আইছে, সেই ডেভিয়েশনটারে সারাইতে হবো। সেকেন্ড হচ্ছে কন্ডিশন মিসটিউনমেন্ট অ্যান্ড মেডিসিনাল পাওয়ার, অর্থাৎ রোগী, আমরা যেটা রোগ কই তা আসলে কি, আমার মিসটিউনমেন্ট, আমার আসলে আগের যে টিউনমেন্ট, সমন্বয়, সংহতি, যে ব্যালেন্স, যে হোমিওস্ট্যাসিস ছিল তা নষ্ট হয়ে গেছে, এবং সেইখানে ওষুধের পাওয়ার তারে আবার ফিরাই নিয়ে আসবে, সদৃশ্য ধরনের ওষুধের পাওয়ার। থার্ড প্রিন্সিপাল, যে অ্যালোপ্যাথি কখনোই সারাইতে পারবে না, মানে হোমিওপ্যাথি যা নয়, অ্যালোপ্যাথি বলতে কিন্তু ওয়েস্টার্ন মেডিসিন না, অ্যালোপ্যাথি মানে যা কিছু হোমিওপ্যাথি নয় তা কখনোই সারাইতে পারবে না। এটা হলো থার্ড প্রিন্সিপাল, এখান থেকে আমরা যা জানতে পারছি। অ্যান্টিপ্যাথি প্রডিউস অ্যাগ্রাভেশন, কেউ যদি রোগীরে আরাম দেওয়ার চেষ্টা করে কিংবা বিপরীত ঘরানার ওষুধ দিয়ে সারানোর চেষ্টা করে, যা হোমিওপ্যাথি না,
তা শুধুমাত্র রোগের বৃদ্ধি ঘটাবে, অ্যাগ্রাভেশন তৈরি করবে। আমরা 70 অ্যাফোরিজমের মধ্যে, এবং কিভাবে এটা হবে তাও এখানে বর্ণনা করা আছে। ইনিশিয়াল অপোজিশন, র্যাপিড ট্রানজিটরি রিলিফ, মেডিসিনাল এক্সারশন, ওটা কাম শেষ, এবার ভাইটাল কাউন্টার অ্যাকশন, ভাইটাল ফোর্স এবার কাউন্টার অ্যাকশন দেখাবো এবং সিমটমসের অ্যাগ্রাভেশন করবো। ফিফথ প্রিন্সিপাল হলো হোমিওপ্যাথি অ্যাজ ট্রু কিওর, এবং হোমিওপ্যাথি একমাত্র প্রকৃত পক্ষে আরোগ্য করতে পারে। আগের ক্লাসেও আমি বলে আসছি, এই ক্লাসেও আমি আপনাদেরকে এই কথাটা রিপিটেশন হইলো আর কি। এবং চিকিৎসকের কি জানতে হবে, ওই যে সামারি করছিলেন যেভাবে, যে একটা ফ্যাদমিং ডিজিজ, রোগ রে বুঝতে হবো এর গভীরতা। ফ্যাদমিং মানে হলো গভীরতা পরিমাপ করা, এই কারণে শব্দটা ব্যবহার করা হয়েছে এখানে। শুধু গভীরতা না, সহজ কথা হলো রোগ রে একদম সুগভীর অস্তিত্ব থেকে আমাদের বুঝতে হবো, ওষুধ রে তার সুগভীর সত্তার থেকে বুঝতে হবো, এবং ওষুধ প্রয়োগের পদ্ধতির সমস্তটুকু আমাদের আয়ত্তীভূত হইতে হবো। এবং এগুলা ইনভেস্টিগেটিং ডিজিজ কাজের পদ্ধতি আমি তো বড় করে লিখে রাখছি, এগুলো সবসময় ইনভেস্টিগেটিং মেডিসিন, তার পদ্ধতিগুলা কি কি, এবং কিভাবে এক্সপেডিয়েন্টলি এমপ্লয়মেন্ট, অর্থাৎ ওষুধ আমরা কিভাবে প্রয়োগ করতে পারি। এবং এখানে থিওরিটিক্যাল ইন্টিগ্রেশনটা কি, কিভাবে হানিম্যান বৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ করছেন, তা হচ্ছে এম্পিরিক্যাল ফাউন্ডেশন, বাস্তবে যা ঘটতেছে তার অবজারভেশন থেকে এই ভিত্তি তৈরি করা হয়েছে। এই কারণে এটা বলা হয় ইন্ডাকটিভ, বিজ্ঞানের ইন্ডাকটিভ রিজনিং এর অনুসরণ করা, একটা সুনির্দিষ্ট থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক গঠন করা, যা করছিলেন হানিম্যান। ডাইনামিক মিসটিউনমেন্ট, ভাইটাল ফোর্স, অ্যাকশন রিয়াকশন, এই সমস্ত কিছু, এই তত্ত্বগুলা, প্রকৃতির অনেকগুলা তত্ত্বগুলার একত্রিত করে একটা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক তৈরি করছেন, এবং তার বাস্তব প্রয়োগের মাধ্যমে তিনি দেখাইছেন যে আরোগ্য কিভাবে সাধিত হয় এই প্রাকৃতিক নিয়মগুলার অনুসরণ করে। যাই হোক, এই হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয় যা ছিল। আমি 71 নম্বর অ্যাফোরিজম পর্যন্ত আপনাদের সামনে উপস্থাপন করলাম। এইবার আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা একটু বেশি সময় রাখলাম এই কারণে যে আজকে লাস্ট ক্লাস, আমি এটা বন্ধ করে দিতেছি। এবার আপনারা আজকে প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই। তারপরে মাহফুজ ভাই যেভাবে সিদ্ধান্ত দেয় পরবর্তী ক্লাস আপনাদের সেইভাবে হবে। ওকে, কোশ্চেন। জি জি, বলেন। ওয়ালাইকুম আসসালাম, অর্পিতা চৌধুরী, বলেন বলেন, আমি শুনতেছি। আজকে একটু আড্ডার জন্য সময় রাখলাম, বলেন। স্যার একটা বিষয় একটু ক্লিয়ার হওয়ার ছিল, জি জি, সেটা হচ্ছে প্লিজ। স্যার যে সেতি যে হয় মানুষের রোগীদের, ওই সেতিটা স্যার কোন পর্যায় পর্যন্ত হোমিওপ্যাথিতে ভালো করা যায় স্যার, এটা জানতে চাইছি। এই না কারণে না, বলতেছি। হ্যাঁ হ্যাঁ, সেতির ব্যাপারটা আমার জীবনের দু একটা ঘটনার পরিপ্রেক্ষিতে কইতে আপনার বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আমার এক অ্যাসিস্ট্যান্ট ছিল, আমার স্যারেরও সে অ্যাসিস্ট্যান্ট ছিল, আমার এখানে কিছুদিন, অল্প কিছুদিন ছিল। তার মেয়ে জন্মাইলো ওই এই যে মুখের চারপাশে, বিশেষ করে এই থুতনি টুতনি সহ এই পুরো এরিয়া সাদা, ও সেটি ছিল। আমি দেখলাম তো, এমনি অন্য কোনো ডিজিজ না। ওই বাচ্চাটাকে আমি ওষুধ দিলাম, সিফিলিনাম, হাইপোটেনসি, ভালো হয়ে গেল। আবার বহু আছে যে ছোট্ট একটা জায়গায় সেটি ভালো করা যায় নাই। ব্যাপারটা হইলো কি, আমি বলি, এই সেতি জিনিসটা দেখতে সিম্পল দেখা গেলেও এটা অ্যাকচুয়ালি সাংঘাতিক ভাবে মডিফাইড ডিজিজ। প্রথমত খুব স্ট্রং জেনেটিক প্রোপেন্সিটি থাকে, বিশেষ করে জেনেটিক্যালি তার কিছু অংশ ডিসঅর্গানাইজড, স্কিনের কিছু অংশ জেনেটিক্যালি ডিসঅর্গানাইজড, ওইখানে মেলানিন যায় না, স্ট্রাকচারাল ধ্বংস গইটা থাকে, অ্যাপোপ্টোসিস গইটা থাকে। অর্থাৎ ওই জায়গায় অনেক সময় আছে এইরকম যে এমনই মরা মরছে যে ঠিক করাই যায় না। এই কারণে ওই বাচ্চাটা জন্মাইলো, সবকিছু র কন্ডিশনে আসছিল, জাতমতো ওষুধ পড়ছে, ভালো হয়ে গেছে। আবার অনেকদিন ধরে আছে, দেখা যায় যে ভালো হবো না। তো কাজে আগের থেকে প্রিডিক্ট করা যায় না, আমরা চেষ্টা করতে পারি, নির্ভর করে যে তার এই এই ডিসঅর্গানাইজেশন, যেটা আমরা সেতি বলতেছি বা ভিটিলিগো বলি, বা রেপার্টরিতে ডিসকালার, হোয়াইট ডিসকালারেশন অফ স্কিন থাকে,
এই জিনিসটার রুটটা কোন জায়গায়, কতটা গভীর, জেনেটিক্যালি কতটা স্ট্রং, তার উপরে দেখেন। যদি খুব সুপারফিশিয়াল হয়, দুমায়া ভালো হবো, কোনো টেনশনের কারণ নাই। এই কারণে অনেক সেতির রোগী ভালো হয়, কিন্তু অত না। দেখবেন যে স্কিন ডিজিজ নিয়ে প্রত্যেকেই কত পোস্ট দেয়, সেতির পোস্ট কিন্তু আপনি অত পাবেন না। আমার কথাটা বুঝছেন কিনা? এটা খুব রেয়ার, কারণ এটা খুব বেশি স্ট্রংলি রুটেড ইন জেনেটিক্যাল প্রিডিসপোজিশন। তো এই হচ্ছে ব্যাপার, থামায় রাখা যায়, কারণ ডিজিজ প্রোগ্রেশনটা খুব সহজে আনা যায়। কারণ আপনি যখন একটা ব্যক্তির সঠিক ওষুধ দিবেন, তার রোগ যে যেটাই থাকুক ওই জায়গায় আটকে, বিশেষ করে শক্তিশালী রোগগুলো আটকায়। তো এই কারণে বহু রোগীর মধ্যে আপনি দেখবেন যে এটা থামানো গেছে, কিন্তু সারানোটা খুব মুশকিলের। বুঝাইতে পারছি অর্পিতা চৌধুরী? জি স্যার, বুঝাতে পেরেছেন কি স্যার? বিষয়টা হচ্ছে ওই আমার 2-3 জন এই হাতে গলায় ছোট একটা অংশ ছিল, তো হ্যাঁ, হ্যাঁ। ওনারা ট্রিটমেন্টে ঠিক হয়ে গেছেন, কিন্তু এখন একজন রোগী বলছেন ওনার ওই 12 বছর বয়সে একবার সেটি হয়েছিল, হ্যাঁ, এখন হ্যাঁ। ওনার বয়স হচ্ছে 58। ওনার হুম, 2 হাত 2 পায়ে মানে সেটি হুম, 24শে হুম। নভেম্বরে দেখা দেয়, অ্যালোপ্যাথিক করাতে মানে ওটা আরো বেশি বেড়ে গেছে। তা আচ্ছা, এখন উনি জানতে চাইছেন যে মানে হোমিওপ্যাথিতে এটাকে রিকভার করা যাবে নাকি? আপনি বলবেন যে বহু রোগী আমাদের রিকভার করা গেছে, আবার বহু রোগী যায়ও নাই। এটা কেস টেকিং না করে, আপনার সমস্ত কিছু অ্যাসেসমেন্ট না করে অনুমান করাও সম্ভব না। তবে এটা একটা ডিফিকাল্ট ডিজিজ, ভয়ানক রোগ না, কিন্তু এটা যাইতে চায় না, এটা বইলে নিবেন আগে, তাইলে আর কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। এই 12 বছর বয়সের পরে স্যার 58 বছর বয়সে যে দেখা দিল, এটা কি স্যার তার ভেতরে মানে সুপ্ত অবস্থাতে ছিল নাকি? হ্যাঁ, হ্যাঁ, প্রোপেন্সিটি তার মধ্যে ছিল। ব্যাপারটা এরকম না আসলে, আমরা যে এরকম ভাবি ঘটনাটা অনেক এরকম না। কি ঘটনাগুলা ঘটছিল তার 12 বছর বয়সে ছিল না, এটা একটা ফ্যাক্টর হইতে পারে। দেখেন, এটা তো জেনেটিক্যালি প্রিডিসপোজিশন, হইতে পারে 12 বছর বয়সে তার সেরেই গেছিল। কথাটা বুঝছেন কিনা? সে ভালো পরিবেশ পাইছে, হয়তো হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট পাইছে বা কিছু একটা, তার যে জেনেটিক প্রিডিসপোজিশনটা ছিল ওটা নাই হয়ে গেছিল। এখন যদি সবকিছু ঠিকঠাক থাকতো, হয়তো জীবনে কোনোদিন দেখাও দিত না। কিন্তু 58 বছর বয়স পূর্তির দিকে হয়তো আহ কোন একটা ট্রিগারিং ফ্যাক্টর বা এক্সাইটিং ফ্যাক্টরের মুখোমুখি হইছে, যে কারণে তার জেনেটিক এই স্তর থেকে রোগটা দেখা দিছে, আবার রিজেনারেটেড হয়েছে রোগটা। এই ঘটনাও ঘটতে পারে। আসলে আমরা সাপ্রেশন বলতে যেরকম বুঝি, এই ব্যাপারটা তো বুঝে নিতে হবে, তাহলে সেটা আমরা ধরতে পারবো যে কোনটা সাপ্রেশন আর কোনটা অটো রিজলভেশন, অথবা কোনটা ভাইটাল ফোর্সের স্ট্রেংথের কারণে হচ্ছে না, বা কোনটা জেনেটিক্যাল প্রিডিসপোজিশন শো আপ করে নাই। এই ব্যাপারগুলোতে ডিফারেন্স করাটা শিখতে হবে। বইপত্রে লেখা থাকে সাপ্রেশন, আমরা মনে করি একটা ঘটনায় মানব দেহে ঘটে, কিন্তু ব্যাপারটা তা না। মানব দেহে আরো বহু ঘটনা ঘটে, যেগুলা এখন পর্যন্ত তো সুন্দরভাবে লেখা হয় নাই। তো এই হলো ব্যাপার আর কি। জি স্যার, ঠিক আছে স্যার, একটু ক্লিয়ার হয়ে নিলাম বিষয়টা। না, ভালো হয়েছে, ভালো হয়েছে, খুব ভালো করছেন। আর কারোর কোনো কোশ্চেন? এরপরে কিন্তু আমার পাইতে দেরি আছে আপনাকে, ঠিক আছে? পরীক্ষা আমার কাজে কোনো কোশ্চেন থাকলে এই 70টা, বিশেষ করে এই 70টা অ্যাফোরিজম যে আপনারা আমার কাছ থেকে শুনলেন, আপনাদের এটার মধ্যে কোনো ক্লিয়ার না থাকতে পারে, ডাউট থাকতে পারে, কোন ধরনের স্যাটিসফ্যাকশন না থাকতে পারে, এবং এটা আমি খুব খুব ভালো দৃষ্টিতে দেখি। আপনি হানিম্যানের কোনো কথার মধ্যে যদি অভিযোগ করতে পারেন, তার বিরুদ্ধে যায় না, আপনার চিন্তা শক্তির জোরে, আপনার বুদ্ধিমত্তার জোরে যদি কোশ্চেন তৈরি করতে পারেন, ইটস এ গ্রেট অ্যাবিলিটি। আপনি পরে উত্তর পাবেন, দেখবেন হানিম্যান আরেক পাড়া অন্যত্র হয়তো বইলেই রাখছেন, কিন্তু কোশ্চেনই করলেন না। হায় রে হায়, হানিম্যান আছেন একজন, অবশ্যই হানিম্যানের আমরা সম্মান করবো। তার মানে এই না যে তিনি আনকোশ্চেনেবল, তার মানে এই না যে বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে আমরা তার চিন্তাধারে আরেকটু উন্নতির দিকে যে চিন্তা করতে পারব না। ব্যাপারটা এরকম না। তারে শেষ ফাদার মানে চিরজীবন ফাদার। এবার আমি রকেট আইছে, রকেটে চড়বো কি চড়বো না, এই সিদ্ধান্ত আমাকেই নিতে হবে, তার সময় যদি রকেট না থাকে।
তো কাজে কোশ্চেন আসতেই পারে যে আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে এটা বলা হয় এই অ্যাফোরিজমে কেন, 70টা অ্যাফোরিজমের এই নিয়মটা কি আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে চলে কি চলে না, বা এই ধরনের অদ্ভুত একটা সিদ্ধান্ত হ্যানিম্যান কেন দিলেন। আমি মনে করি এই সব প্রশ্ন অর্গানন পড়ার সময় 250 বছর পরে আমরা যখন একটা টেক্সট বুক পড়বো, এই প্রশ্নগুলো আসাটা খুব উচিত। কিন্তু আমরা প্রথমেই আমাদের মনে একটা সংকীর্ণ একটা সংস্কারে বান্ধা ফেলাই, এটা খুব ভুল, এটা একটা বড় ভুল। আপনাদের একটা ঘটনার কথা বলি। একবার আমার একটা 3জন শিক্ষক একটা জায়গায় ছিলেন, খুব গুরুত্বপূর্ণ 3জন শিক্ষক। আমি তাদের কাছে যেন বসলাম, কিছুক্ষণ আলোচনা করলাম, একটা খুব ভাইটাল একটা পয়েন্ট, যে পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব না। তাদেরকে বললাম যে আমি একটা সমস্যায় পড়ছি। বললেন কি সমস্যা? আমি বললাম যে অ্যাকচুয়ালি আপনারা আমার এটা শিখাইছেন, কিন্তু আসলে আমি বুঝছি নাকি আপনাদের কথা খালি শুনছি আর মাইনে নিছি, আমি তা ঠিক বুঝতেছি না। আইসা দিয়েছেন 3জন এক বাক্যে বলে দিলেন যে তুমি ইনভেস্টিগেট করো, করে দেখো। এবং 3জনই বললেন যে আমরা কইলে পরে মানবা, ব্যাপারটা তা না, তোমার নিজের দেখেই মানতে হবে। হ্যানিম্যান এই ক্যাটাগরির লোক ছিলেন, হ্যানিম্যানও এই ক্যাটাগরির লোক ছিলেন। তিনি মনে করতেন না যে অর্গাননে আমি লিখছি আর আপনি মেনে নিবেন। আপনার প্রশ্ন করা উচিত, ইনভেস্টিগেট করা উচিত, বুঝা নেওয়া উচিত। যেদিন আপনি বুঝলেন ওই দিন আপনি হোমিওপ্যাথি বুঝলেন। এই হচ্ছে একটা জিনিসের সম্বন্ধে বোধ, যে আপনি সঠিকভাবে নিজে বুঝছেন কিনা, তার মূল সত্য। কাজেই সাইন্টিফিক দৃষ্টিকোণ থেকে আজকে যারা আপনারা আধুনিক যুগের উন্নত মানুষ, বা সামাজিক ভাবে অন্তত পক্ষে বা বুদ্ধিবৃত্তিক ভাবে, অন্তত পক্ষে টেকনিক্যালি টেকনোলজিক্যালি আপনাদের দৃষ্টিকোণ থেকে অর্গানন্দ্রে যখন বুঝে নিবেন, তখন আপনি অর্গানন্দ্রেই উন্নত করলেন। আধুনিক বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে বুঝে নিছেন, আপনি পৃথিবীবাসীর কাছে সেই দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করতে পারবেন। কিন্তু যদি লেখা আছে, পড়ছি, মুখস্থ করছি, পরীক্ষা দিছি, রোগীরে চিকিৎসা করার সময় আক্ষরিক ভাবে শুধু ওইটাই মনে করলাম, সদৃশ্য সদৃশ্যকে আরম্ভ করবে, কাজে ফোড়ার মধ্যে ফোড়ার ওষুধ দাও, ওই দিন আমি হোমিওপ্যাথি থেকে বাইরে গেলাম। যেদিন ফোড়ার মধ্যে ফোড়ার ওষুধ দেওয়া ধরলাম, হানিম্যানের কথা এমন ভাবেই মানলাম যে আমি আজকে হোমিওপ্যাথি দিই নাই, কারণ আমি বুঝি নাই হানিম্যান কি বলছে। তো আমার কথা হইলো যে 70টা অ্যাফোরিজম মুখস্থ করানোর জন্য শুরু করি নাই, আপনাদেরকে দেখানো হইলো যে কিভাবে বর্তমান বিজ্ঞান অনুযায়ী এটা একটা সাইন্টিফিক টেক্সট এবং দ্য ফাউন্ডেশন অফ দ্য ট্রিটমেন্ট সিস্টেম অফ দ্য ওয়ার্ল্ড। একটু তার সাথে তরকারি কাটে কাট জানি জানলা দিয়ে। তো যাই হোক, হ্যাঁ সমস্যা নাই, রিপিটেশন হলে খারাপ কিছু নাই। না ওরা আপনি মাহফুজ ভাইয়ের সাথে যখন ই করবো তখন আলাপ করে নিয়েন আপনারা, যে আপনারা এগুলা করতে চান। আশা করি মাহফুজ ভাই তো জানেন কিরকম মানুষ, আপনাদেরকে তো সেই সুযোগ অবশ্যই তিনি দিবেন আমি বিশ্বাস করি। কাজে দুশ্চিন্তা কোনো কারণ নাই, রিপিটেশন করবেন চাইলে। আবার যে চাইবেন না সে এই 70টার পরের থেকে 71 নাম্বার অ্যাফোরিজম, 71টার পরের থেকে 72 নাম্বার অ্যাফোরিজম থেকে ক্লাস শুরু করতে পারবেন। আপনারা যা চাবেন মাহফুজ ভাইয়ের সাথে আলাপ করবেন, তিনি সেইভাবে সেট আপ করে দিবেন, সমস্যা নেই। আর কোনো কোশ্চেন? কোশ্চেন নাই? ঠিক আছে, যাই হোক, আল্লাহ ভরসা আপনারা এইগুলা আবার রিপিট করেন, নিজেরাও রিপিট করেন, বা ভিডিও গুলো আছে ওগুলো একটু রিপিট করেন। এই যে একটু আগে আলাপ করলাম ওই ব্যাচের সাথে, যে কিছু সংখ্যক হোমিওপ্যাথ আমাদের পৃথিবীর অস্তিত্বের সংকটে চলতেছে। হোমিওপ্যাথ
প্রকৃত হোমিওপ্যাথ ছাড়া মানুষকে প্রকৃত আরোগ্য কেউ প্রদান করতে পারে না। কাজেই পৃথিবীতে ভয়ানক ডাক্তারের আকাল, ভয়ানক আরোগ্যকারী চিকিৎসকের আকালটা, সংকটটা কি পরিমাণ আপনারা একটু ভাইবেন, তাইলে নিজের রেসপন্সিবিলিটিটা বুঝতে পারবেন যে কি গুরুত্ব বহন করে বর্তমানে এই প্রিন্সিপালসকে অনুসরণ করে চিকিৎসা করাটা মানব জাতির জন্য। আমাদের দেশ তো বটেই, আমাদের মানুষ, আমাদের পরিবার, আমার নিজের স্বার্থ, এগুলো তো বটেই, সমস্ত মানব জাতির জন্য কতগুলো। আপনাদের সে অ্যাবিলিটি আছে, হোমিওপ্যাথি সে সুযোগ দিছে, সিদ্ধান্ত এবার আপনাদের। এই হলো ব্যাপার। ঠিক আছে, কোশ্চেন যদি না থাকে তাহলে আপাতত স্থগিত করি ক্লাস, আবার রিভাইভ হবে ইনশাল্লাহ পরবর্তীতে, আর যদি কোশ্চেন না থাকে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ফিয়ামানিল্লাহ, গুড নাইট সবাই, পরে আবার দেখা হবে ক্লাসে। আল্লাহ হাফেজ, ফিয়ামানিল্লাহ, শুভরাত্রি।